সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমরা খুব আসলে আপনাদের জন্য এত ব্যস্ততা, আমরা একটু নোটগুলা রিচেক করে নিচ্ছি, কারণ আপনাদেরকে তো সঠিক তথ্য আমরা দিই। আমাদের অনুষ্ঠানগুলো সবগুলোই থাকে সঠিক তথ্যের উপর ভিত্তি করে, এটাই আমাদের মূল নিশ বলেন আর সক্রিয়তা বলেন। তো আদিব, আজকে তো 14ই মার্চ, যুদ্ধের 15তম দিন। 28 তারিখে শুরু হওয়া ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ। ইরান প্রথম থেকে এটা মোকাবেলা করছিল নিজেকে আত্মরক্ষার পাশাপাশি, এখন পাল্টা হামলা করছে এবং আমরা প্রতিদিন দেখছি এই হামলাটা আপনার কথা মতো এবং বিভিন্ন জায়গায় যেগুলো আমি আগে একটু দেখেছিলাম, নোট করেছিলাম, আক্রমণের ভিন্নতা এক এক সময় এক এক রকম সিচুয়েশন বুঝে। এটা খামেনি মারা যাওয়ার পরে যে, আচ্ছা একটা কোশ্চেন আগে শুরু করে পরে ভুলে যাবো, দর্শক মণ্ডলী আপনারা জানতে চান, সেটা হচ্ছে আমরা জানতাম যে খামেনি মারা যাওয়ার কিছুদিন আগে 31টা প্রদেশে সব কমান্ডারকে হস্তান্তর করে দিয়েছিলেন ক্ষমতা, বলেছিল তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা ইনফ্লুয়েন্স মারো, ড্রোন মারো, ক্ষেপণাস্ত্র, যুদ্ধের অনুযায়ী। তারপরে এটা আমরা জানি এখন হাজার হাজার এটা চলে গেছে। এখন তো নতুন খামিনি এসেছেন, এখন কি ওই আগের ওই ডিসেন্ট্রালাইজ যেটা বলে ওইটাই চলছে, নাকি আবার মোস্তফার কাছে সবকিছু ফিরে আসছে? এটা একটা কথা বলবেন। শুরুতে আপনি বলেন এই 15 দিনের যুদ্ধ আর আজকের কি আপডেট আছে আপনার কাছে। দর্শক শ্রোতা, আমি সবার আগে আজকে একটি বিষয় আপনাদের মাধ্যমে এবং যদি বাংলাদেশ সরকারের কেউ আমাদের এই সম্প্রচার দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ। আপনারা জানেন বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে বেশ কয়েকশোর মতো বিদেশি নাগরিককে তারা আটক করেছে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও ফুটেজ প্রকাশের দায়ে। এইসব দেশগুলোর রাজতান্ত্রিক সরকারগুলো অভিযোগ করেছে এর মাধ্যমে তারা মিথ্যা অপপ্রচার করছে, বানোয়াট ইত্যাদি। কিন্তু আসলে তারা কিন্তু এইসব ঘটনাবলীর ফুটেজ যা দেখছিল চোখের সামনে বাঙালির একটা আগ্রহ থেকে, এটি কিন্তু বাঙালি কারো যুদ্ধে অংশগ্রহণ করছে বা কারো ইন্সপায়ারগিরি করে নেই, আগ্রহ থেকে তারা এটা করেছে। তো এই পর্যায়ে বেশ কিছু বাংলাদেশি আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আপনি জানেন মধ্যপ্রাচ্যের এইসব রাজার আর পরিবারগুলো খুবই ক্রূর প্রকৃতির হয়। তারা অলরেডি বাহরাইনে যে বাংলাদেশি তার ফাঁসির জন্য ওই বাহরাইনের পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং আজকে দেখলাম যে আরব আমিরাত এবং সৌদি আরবেও বাংলাদেশি আটক হয়েছে। আমাদের বাংলাদেশ সরকার যেন দ্রুত এগুলো থেকে পদক্ষেপ গ্রহণ করে, কারণ এইসব ক্রূর সরকারগুলো এদেরকে ফাঁসি দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। এবং আমাদের বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুবই খুবই জরুরি পদক্ষেপ প্রয়োজন, না হলে এই বাংলাদেশিরা যে কোনো সময় ফাঁসি কাস্টে ঝুলে যাবে। তো যাক, এরপরে আমরা শুরু করছি। আসলে সবচেয়ে ব্রেকিং যেটা হলো, গতকাল ছিল আল কুদস দিবস সারা পৃথিবীতে, জুমাতুল বিদা, এবং আল কুদস দিবসের পরেই কালকে আমরা দেখতে পাই পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরান থেকে এবং ইরানের যে লেবাননের সহযোগী শক্তিগুলো আছে তারা সবাই কিন্তু ব্যাপক আক্রমণ চালিয়েছে। মানে গত 15 দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রমণ কালকে তারা চালিয়েছে এবং তছনছ করে দিয়েছে। এবং আরেকটা ব্রেকিং হলো আপনার যে ইরানের যে নতুন রাহবার আয়াতুল্লাহ মুজতবা খামেনি, ইনি তার একটা বক্তব্য পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে এবং সেটা হাইলাইট অংশগুলো কয়েকটা আমরা বলতেছি। তিনি বলেছেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার বিষয় থেকে কখনোই সরে আসব না, বিশেষ করে মিনাবের শিশু শহীদদের রক্তের প্রতিশোধ থেকে। আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি এবং কেবলমাত্র মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু বানিয়েছি। এই পথ আমরা অবশ্যই অব্যাহত রাখব। হরমুজের উপর দিয়ে আরোপিত অবরোধ অব্যাহত রাখা হবে এবং প্রয়োজনে অন্য ফ্রন্টগুলো খোলার বিষয় বিবেচনা করা হবে। তিনি বলেছেন আরো যে তার আর কি মানে মরহুম নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শাহাদাতের পর তা দেহ মোবারক দেখার সৌভাগ্য হয়েছিল। আমি যা দেখেছিলাম তা দৃঢ়তার এক পর্বত এবং আমি শুনেছি যে তার সুস্থ হাতটি শক্তভাবে মুষ্টিবদ্ধ ছিল। তারপরে তিনি বলেন, আমি জোর দিয়ে বলছি 1447 হিজরির মানে 2026-এর যে কুদস দিবস, ফিলিস্তিন মুক্তির দাবি নিয়ে আয়োজিত প্রোগ্রাম সমাবেশে উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সকলের কাছে শত্রুর পরাজয়ের একটি উপাদান হিসাবে বিবেচিত হবে।
এবং তিনি বলেছেন আমাদের সাহসী যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা এমন কঠিন সময়ে যখন আমাদের জাতীয় প্রিয় মাতৃভূমি অন্যায়ভাবে অহংকার জোটের নেতাদের দ্বারা আক্রান্ত হয়েছে তা শক্তভাবে প্রতিহত করেছেন। তারপরে তিনি ফ্রন্টের যোদ্ধাদেরও ধন্যবাদ জানান। আমরা প্রতিরোধ ফ্রন্টের দেশগুলোকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি এবং প্রতিরোধের এই উদ্দেশ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট ইসলামী বিপ্লবের মূল্যবোধের একটি অবিচ্ছেদ্য অংশ। তো এই হলো মূলত তার অনেকগুলো মেসেজ কিন্তু হ্যাঁ। তার, এবং তার এই মেসেজের মধ্যে যেটা কঠিন যে তারা যুদ্ধ অব্যাহত রাখবেন এবং কোনোভাবেই এই শিশু শহীদদের এবং ইরানের যারা নাগরিক মারা গেছেন তাদের এই হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিয়ে তিনি থামবেন না। তার মানে পাশ্চাত্য যতই বলুক আমরা যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি হচ্ছে না। এবং আপনি খেয়াল করবেন গতকাল যে আমি কিছুক্ষণের জন্য ইরানে আমাদের সোর্সদের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম, হোয়াটসঅ্যাপ চালু ছিল বিকল্প ব্যবস্থায়। তো তারা বললেন যে তাদের কেউ কেউ প্রায় 20-30 বছর যাবত ইরানে থাকেন, বলল যে ইসলামী ইরানের ইতিহাসে এবারের যে আল কুদসের মিছিল এত বড় মিছিল আর কখনো হয়নি। এবং প্রতিটি শহরে বড় বড় মিছিল, এবং মিছিলের ঠিক পাশে তেহরানে একটা বোমা বিস্ফোরণ হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কোনো মানে এটা নিয়ে কোনো উদ্বেগ নেই। এবং একজন নারীও সেখানে তাৎক্ষণিক শহীদ হয়েছেন এবং তার সেই রক্তমাখা পতাকা নিয়েই আবার মিছিল চলছে। এবং সেই মিছিলের মধ্যে দেখা গেছে এই অস্ত্র হাতে একজন তরুণ এবং তরুণী তারা বিবাহের কাজও সম্পন্ন করেছেন, যুদ্ধের মধ্যে তারা থাকবেন। তো তার মানে স্পিডটা কত তাদের ভিতরে, এটা হ্যাঁ হ্যাঁ। তা আপনি যেটা বলেছিলেন যে আরেকটা প্রশ্ন, যে ওইটাও আমি জানতে চেয়েছিলাম যে ইরানের বিপ্লবের আয়াতুল্লাহ মুস্তাবা খামেনি, হ্যাঁ আসলে খামেনি না, অনেকে ভুল মনে করে যে খামেনি বুঝি উপাধি বা আয়াতুল, আসলে এটা হলো বিপ্লবের ইরানে বলে যে রাহবার, মানে রাষ্ট্রের সুপ্রিম লিডার। আয়াতুল্লাহ হলো এটা পড়াশোনার একটা ডিগ্রি, আর আপনার খামেনি হলো এটা বংশগত নাম। ওনার নাম আসলে মুজতবা, ওনার বাবার নাম ছিলেন আলী, আর এর আগে যে ইরানের বিপ্লবের প্রতিষ্ঠাতা ওনার নাম ছিল রুহুল্লাহ। যেহেতু উনি খোমেইন প্রদেশের, এই জন্য ওনার নাম ছিল রুহুল্লাহ খোমেনি, আর ইনি হলেন বংশ হলো খামেনি। এবং উনি জাতিতে আগের সাথে তো কোনো ব্লাডের কোনো রিলেট নেই, এবং ইনি জাতিতে বর্তমান যে আগের যে রাহবার যিনি শাহাদাত বরণ করলেন না বর্তমানে, ইনারা দুজনই জাতিতে ইস্পাহান অঞ্চলের বাসিন্দা তাদের পৈতৃক সূত্রে, এবং তারা জাতিতে তারা বলে যে এই টার্কিশ জাতীয়। আপনি জানেন ইরানের রাষ্ট্রভাষা ফার্সি হলেও ইরানের অর্ধেক জনসংখ্যার ঘরের ভাষা কিন্তু টার্কি। আচ্ছা। আবার একাংশের ভাষা ইরাক সীমান্ত এই দিক, এবং কুর্দিদের এদিকে ভাষা কিন্তু আরবি, কুর্দি, তারপরে বালুচিস্তানের বালুচ, বিভিন্ন ভাষা আছে। তারপরে আজকে আসলে এই অনেকগুলো বিষয় আপনাদের সামনে চলে এসেছে, যেমন ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তার বরাতে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আসলে এইসব রিফুয়েলিং ছিল না, এই 5টি উড়োজাহাজ সৌদির মার্কিন বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেজের, হ্যাঁ এগুলো সবই রিফুয়েলিং বিমান, এগুলো হলো গ্রাউন্ডেড ছিল। আর আকাশেও কিন্তু ইরাকের আকাশে একটি রিফুয়েলিং বিমান, আপনার এটাকে বলে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, হ্যাঁ এইটা ইরাকের আকাশে ইরাকি যে বিদ্রোহী ইরাকের যে প্রতিরোধ যোদ্ধারা যারা ইরাকে কাজ করে, তারা বলে যে তারা 2টি করেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে একটি ওখানে বিধ্বস্ত হয়েছে, ওখানে 6 জন নিহত হয়েছে, আর একটি কোন রকম গিয়ে ইসরায়েলে ল্যান্ড করতে পেরেছে বা আশেপাশের কোথাও। যান্ত্রিক ত্রুটি বলছে তারা তো সবসময় যান্ত্রিক ত্রুটি বলে, মানসিক সমস্যা সৈন্যরা হয়। তারপরে আরো খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে 2টি, মানে তাদের সর্বোচ্চ মানের, পৃথিবীর সর্বোচ্চ মানের তারা দাবি করেছে জেরাল্ড ফোর্ড যে বিমানবাহী রণতরী, সেটাতে প্রথমে টয়লেটের সমস্যা দেখাছিল। এখন গতকালের যে তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া এবং রাশিয়া এদের তথ্য অনুযায়ী যে লিঙ্কন এবং ফোর্ড দুটোতেই কালকেও ইরানিরা আক্রমণ করেছে, এবং দুটোই এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটা ব্যবহার অনুপযোগী, এবং এই দুটো এখন পালিয়ে চলে যাচ্ছে দিয়াগো গার্সিয়ার দিকে। এবং আপনি জানেন আরেকটা মজার ব্যাপার ঘটেছে এই জায়গায়, দিয়াগো গার্সিয়ার হলো মরিশাস দ্বীপপুঞ্জের আওতাভুক্ত এলাকা, এটা এতদিন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল, এবং চুক্তি অনুযায়ী ব্রিটেন এখন এটা মরিশাসের হাতে হস্তান্তর করেছে। এবং এই হস্তান্তর করার কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে দিয়াগো গার্সিয়া থেকে কিন্তু পরমাণু যুদ্ধ চালানোর মতো অবস্থা আছে ওই
ক্যাম্পটার। তারপরে ওইখান থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং ইরাকে অভিযান চালাতো। তো এখন যেহেতু মরিশাসের হাতে চলে গিয়েছে, এখন তো তাদের সাথে যে ব্রিটেনের যে ইউএস এর সাথে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তারা ব্যবহার করতো। এখন মরিশাসের সাথে চুক্তি অনুযায়ী আবার নতুন চুক্তি করতে হবে যদি এটা করতে। আর মরিশাস হলো চীন প্রভাবিত দেশ, তো এইটা ফলে তারা এখন ব্যাকফুটে চলে গেল এই জায়গাটায়। তারপরে আরো একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করবেন যে মার্কিনীরা সমানে বলতেছে যে ইউএস আমরা নেভি শেষ করে দিয়েছি, ইয়ার শেষ করেছি। গতকাল আমি যেটা শুনলাম যেটা পুরাটাই ভুয়া সংবাদ। হ্যাঁ, মার্কিন নেভি যদি ইরানি নেভি যদি শেষই হয়ে যেত তাহলে তারা যে রণতরী গুলা এই জায়গাগুলায় যে মার্কিন রণতরী ছিল, তারপরে এটা কি হরমুজ প্রণালী কিভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে, কিভাবে তারা ওখানে ডিনামাইট বা ওই যে সাগরের মধ্যে যে বোমা ফিট করতেছে, এগুলো হলো পুরা ভুয়া অপপ্রচার। এবং আরেকটা জিনিস বললো যে আসলে এই বর্তমান বিশ্বে এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা বলে আমরা এন্টি এয়ারক্রাফট, আমাদের পুরনো পদ্ধতি, আর এখন হলো ইন্টারসেপ্টর দিয়ে আকাশেই বললো যে এইটা আসলে পৃথিবীর কোনো দেশেরই নিরাপত্তার গ্যারান্টি না। যেমন যদি গ্যারান্টি হতো তাহলে খোদ সোভিয়েত ইউনিয়নের যে অংশ রাশিয়ার ভিতরে কিন্তু একদম গভীর রাশিয়ার এমন কোন মানে স্থাপনা নেই, খুবই কৌশলগত স্থাপনা যেগুলোতে ইউক্রেন তাদের মিসাইল বা যে ড্রোন দিয়ে হামলা করেনি। তাহলে তার S-400 কেন এখানে কার্যকর হতে পারলো না? আসলে এগুলো হলো একটা মানসিক ভাবে টেস্ট। এগুলো আসলে 60 থেকে 70% চেক করতে পারে, আর 30% হামলা করেই। তো ঠিক ইরানিরাও বলতেছে যে না, তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠিকই আছে। এগুলি আসলে খোদ কয় যদি আমাদেরটা ঠিক থাকতো আর ওদেরটা যদি ঠিক না থাকতো তাহলে আমরা কিভাবে বাহরাইন সহ মার্কিন 27টা বেজ এবং ইসরায়েলি গিয়ে হামলা করতে পারতেছি। এবং তারা যেটা করেছে ইরানিরা, এই ফাঁক ফোকর দিয়ে ওদের যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছে, যার ফলে এখন কিন্তু ইরানিরা যে হামলা করতেছে অনেকটা বাধাহীন ভাবে তারা এই হামলাগুলা করতে পারতেছে। এবং আপনি দেখবেন যে গতকালও কিন্তু এই নেগেব মরুভূমির যে নাবাতিম এয়ারবেজ মার্কিন ইসরায়েলের, সেইখানে কিন্তু ইরানিরা হামলা করেছে। হ্যাঁ, এবং আগে কিন্তু ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের হুমকি দিত, লেবানিজদের SMS পাঠাতো তোমরা আধা ঘন্টার মধ্যে এলাকা ত্যাগ করো, ঠিক এখন ইরানিরাও দেখা গেছে কালকে রামাদ জ্ঞান এলাকার দক্ষিণ বলেছে ইসরায়েলিতে যে তোমরা আরো দক্ষিণে চলে যাও, কিছুক্ষণের মধ্যে আক্রমণ হবে। এবং আপনি জানেন যে ইসরায়েলের অর্থ ও শেয়ার বাজার এলাকা এবং ডায়মন্ডের শেয়ার বাজারটাই হলো ওই এলাকাটা, অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এবং ইরান এখন এইসব দিকে, কারণ ইরানের আপনি জানেন একটা ব্যাংকে সামনে যেহেতু রোজার ঈদ, ব্যাংক কর্মচারীরা রাতের বেলাও কাজ করতেছিল মানুষের ভাতা টাতা দেওয়ার জন্য, ঈদ বোনাস টোনাস এইসবের হিসাব নিকাশ। কারণ আমাদের ব্যাংকিং আর ওদের ব্যাংকিংটা কিন্তু ভিন্ন। ওদের ব্যাংকিং গুলা কিন্তু সব মানুষের টাকাই ব্যাংকিং এর মাধ্যমে যায়। আমাদের যেমন অফিসে ক্যাশ বেতন দেয়, ওদের কিন্তু এটা খুব রেয়ার। তো যার ফলে এখন কিন্তু এই যুদ্ধ এবং একটা নতুন, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আরব আমিরাত কিন্তু সবচেয়ে খুবই মধ্যপ্রাচ্যের খুবই উদীয়মান শহর এবং সবাই এখানে বিনিয়োগ করে। কালকে আমি ভারতীয় একজন লোকের কাছে তাদের যে ইউটিউবে উনি ইয়ে দিয়েছেন শুনতেছিলাম, ওইখানে উনি বলেছেন যে আসলে ওইটা হলো ওই যে বুর্জ আল আরব যে ভবন আরব আমিরাতের, সেটা তৈরি হয়েছিল মোসাদের হেডকোয়ার্টার হিসাবে মধ্যপ্রাচ্যে। হ্যাঁ, সেটা ইরানিরা হামলা চালিয়ে বিভিন্ন সময় উড়িয়ে দিয়েছে। তারপরে উনি আরেকটা তথ্য দিচ্ছেন যে আরব আমিরাতের মূল বিনিয়োগটাই আসলে ইসরায়েল থেকে আসা, এবং আরব আমিরাতের প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন হলো ইসরায়েলি। যার ফলে আমরা যে বারবার দেখতে পাই যে ইরান কেন খালি আরব আমিরাতে বারবার হিট করে, এখন সেটা বোঝা গেল। এবং ইরানিরা কিন্তু এখন আরবদের উদ্দেশ্যে, নট আরব আমিরাত, পুরো আরব, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব সবাই। কারণ আপনি জানেন ইসরায়েলির এবং মার্কিন সৈন্যরা এখন মাইর খাইতে খাইতে পাছা লাল হয়ে গেছে, এবং এরা এখন এই সামরিক বেস টেজ ছেড়ে দিয়ে বিভিন্ন বাসাবাড়ি এবং হোটেলে আশ্রয় নিয়েছে। এবং ইরানিরা ওই আরবদের পক্ষে আহ্বান জানিয়েছে যে আপনারা খুঁজে দেন কোন বাসায় ইসরায়েলি আছে, কোন বাসায় আমেরিকান সৈন্য আছে, প্রকাশ্যে আহ্বান জানিয়েছে। এবং ঠিকই কিন্তু ইরানিরা ওইসব জায়গায় হামলা করেছে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে এই যে তারা বলতেছে যে ইরানের, আপনি একটা খেয়াল করবেন যে ইরানের সরকারের পক্ষ থেকে একরকম বলা হচ্ছে, আর রাহবারের পক্ষ থেকে বক্তব্য কিন্তু আরেক রকম। মানে সরকার বলতেছে আমরা আপোষ করব, এই করব, সেই করব, কিন্তু আপনি বুঝে রাখেন এই মুহূর্তে ইরানের রাহবারের নিয়ন্ত্রণ এবং ওই যে বিপ্লবী কাউন্সিল যেটা আলী লারিজানের নিয়ন্ত্রণ, এর নিয়ন্ত্রণই সর্বোচ্চ। এবং ওই যে আপনি যে বলেছিলেন যে 31টা কমান্ডে বিভক্ত হয়ে গেছে, এই সব কমান্ড কিন্তু এখন আবার বিপ্লবী কাউন্সিলের নিয়ন্ত্রণে। এবং
আগেরটাও জারি থাকবে এবং নতুন করে তারা নির্দেশ দিতেছে। এবং ইরানের ওই বিভিন্ন সরকার প্রধান এটা ওইটার বিরুদ্ধে আমেরিকা কিন্তু যে রাহবারের জন্য $1 কোটি এত ডলার এগুলো করেছে, কিন্তু এগুলো কিন্তু সব ফেক। কারণ কালকে আমরা আল কুদসের মিছিলে যেগুলো টেলিভিশনে দেখেছি, ইরানের প্রেসিডেন্ট আলী লারিজানি, বিচার বিভাগের প্রধান, যারাদেরকে তারা শীর্ষ মনে করে, সবাই পাবলিকের সাথে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কই তখন তো কিছু হচ্ছে না। এবং ইরানের মানুষ কিন্তু বিপ্লবকে পাহারা দিচ্ছে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, কারণ আমেরিকান কোন যে কার্যক্রম যেন ওই যে কেউ চালাতে না পারে, এই জন্য তারা। আপনার কাছে আসবো আরো আপডেট পেতে, খুব সুন্দর আলোচনা। আমি একটু দর্শকদের কাছে আসি, তার বকে আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখেছি, সেটা যাচ্ছে আমরা জানতাম যে ট্রাম্প এবং পুতিন তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু, এবং সেটার প্রমাণ আবার গতকাল ট্রাম্প দিয়েছেন। কিভাবে দিলেন? যে ট্রাম্পের কাছে যখন অভিযোগ করা হলো যে পুতিন বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, তখন ট্রাম্প বলল, আমি তো ইউক্রেনকে দাঁড় করিয়েছি, সমস্ত ধরনের গোয়েন্দা রিপোর্ট দিয়েছি, সেজন্য ওটা দেখা দেখি পুতিনও করতেছে, এটা পুতিনের কোনো অন্যায় না। মানে কি সুন্দর একটা যুক্তি। এবং চীনের কথা সেম অ্যাজ ইট বলছেন। তো প্রথম দর্শক হচ্ছেন মাধুনা মোনার, উনি লিখছে বোকা নটে লেফট ইন ইরান, অল মিসাইল প্লান্ট প্রোডাকশন ডিস্ট্রয়েড, নেভি ডিস্ট্রয়েড, এয়ার ডিস্ট্রয়েড, অল লিডার্স হেড কিল, বাট ইউ আর টেলিং স্টেপ বাই স্টেপ। ফানি এটা উত্তর দেন। উনি একটু অবশ্যই ভিন্নমত থাকতে পারেন, উনি আসলে ট্রাম্পের মুখের কথা বলছেন। উনি মনে আসলে আপনাকে যেটা বুঝতে হবে সম্মানিত দর্শক যিনি প্রশ্ন করছেন, আসলে এখানে কিন্তু যুদ্ধের একটা খুবই পুরনো রীতি হলো, যুদ্ধ যখন শুরু হয় মিথ্যা তখন ফ্রন্টে চলে আসে এবং সত্যকে হত্যা করাই যুদ্ধরত পক্ষগুলোর কাজ হয়। তো আমি আপনাকে বলতেছি যে আসলে পৃথিবীতে সোর্স অফ নিউজ বলতে দুইটা জিনিস আছে। আমরা সাধারণত এখন পুরো পৃথিবীর ম্যাক্সিমাম সোর্স গুলো, নিউজের সোর্স গুলো হলো মার্কিনী বা ইসরায়েলি সোর্স, এবং এর বিপরীতে আপনাকে বিভিন্ন টার্কিশ সোর্স কিছুটা নিরপেক্ষ পাবেন, ইরানি সোর্স তো আছেই, তারপরে চীনের সোর্স, রাশিয়ান সোর্স, হ্যাঁ, তারপরে সাউথ আফ্রিকার সোর্স, এইসব বিভিন্ন দেশের, খোদ লেবাননেরও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, তারপরে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম গুলোও কিন্তু মাঝে মাঝে সত্য প্রকাশ করে। যুদ্ধের মধ্যে আমি দেখলাম খুব ভালো রিপোর্ট করছে তারা। তো আপনি এইসব সোর্সেও খেয়াল করবেন, তাহলে আসলে পার্থক্য বুঝতে পারবেন। আর আমরা কিন্তু আপনাদেরকে যে নিউজ দেই এটা আসলে বিভিন্ন সোর্স থেকে মোটামুটি কনফার্ম হই, এবং আমরা মার্কিনী সোর্স দ্বারা প্রভাবান্বিত হই না। তাদের কথা বলি আমরা যে তারা এই কথাটা বলছে, তারপরে আমরা কাউন্টার দিই। ধন্যবাদ আপনাকে। তানজিল ইরশাদ দিচ্ছেন, আপনাদের নিউজ নিয়মিত দেখে খুব ভালো লাগে সিলেট থেকে। সিলেটবাসীকে আমাদের তরফ থেকে রমজানের মোবারক। শেষ হয়ে যাচ্ছে সামনে, আপনার সবে কদর হয়ে গেছেও কিনা আমরা জানি না, কারণ 19 থেকে 27 আরেকটা, কারণ এটার হিস্ট্রি আপনারা সবাই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু সাহাবীদের যখন উনি বলতে যাবেন তার আগে দুইজন ঝগড়া বেঁধে গেছিল সম্ভবত। কিন্তু না, এটা সবে কদর নিয়ে মুসলিম বিশ্বে আসলে দুই ধরনের, শিয়া সুন্নি এবং আহলে হাদিস, বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন রকম প্র্যাকটিস হয়। তো সবে কদরের শিয়া ওয়ার্ল্ডে পালন করে 19শে রমজান, 21শে রমজান, 23শে রমজান, কারণ তারা এটা মনে করে যে হযরত আলীর উপর যে হামলা হয় মসজিদের মিম্বরে সেটা 19 তারিখ রাতে এবং 21 তারিখ রাতে উনি শাহাদাত বরণ করেন। এই জন্য তারা মনে করে যে এইটা একটা খোদাই উসিলা হতে পারে সবে কদরের, এবং এই জন্য তারা 19, 21, 23 এবং 27টাও করে, কিন্তু খুব অল্প। কিন্তু নর্মালি ইরানি যে আলেম সমাজ তারা কিন্তু আবার শেষ বেজর সবাই করে। আর ইসমাইলিয়ারাও 23 আর 21 করে শিয়া মাযহাবের। আর আমাদের সুন্নি ওয়ার্ল্ডের 27শে রমজানটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় আহলে হাদিস এবং অন্যান্যরা। আচ্ছা, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। আনোয়ার হোসেন লিখছেন, আমারও ভালো লাগে আপনাদের কথাগুলি, মনে বসাতে আসে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সর্ববৃহৎ শক্তিমান। ধন্যবাদ আপনাকে। বিলাল হোসেন লিখছেন, থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ। এমডি আনোয়ার লিখছেন, বিশ্বের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প, আপনাদের বিশ্লেষণ খুব সুন্দর লাগে, আমি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে দেখছি। আনোয়ার ভাই, আপনার উপরে দায়িত্ব দিচ্ছি, ওই এলাকায় সবাইকে আমাদের অনুষ্ঠানটা দেখাবেন। অপয়ন লিখছেন, এই মুহূর্তে দরকার মুসলিম ও আইসি এর একটা ন্যাটোর মতো শক্তিশালী জোট তৈরি করা, যদি না করে তবে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুসলমানদের যাদের ইমানের জোর আছে তাদের আজ জোট করা আসলে লাগে, তখন থেকে তারা নেতৃত্ব দেয়, পিছে যারা মুমিন থাকেন সেখানে তারা যোগ দেন। এরপরের দর্শক হচ্ছে আফসার উদ্দিন লিখছেন, ইজ মাইন্ড প্লেজিং ইজ স্টার্টিং হরমুজ ইজ ফ্যাক্ট। আপনি ঠিকই বলেছেন। আপনি হরমুজ নিয়ে একটু বলেন তো সংক্ষেপে 30 সেকেন্ড। আচ্ছা, হরমুজের একটা মজার ব্যাপার হলো, কারণ আমেরিকানরা বলেছিল মার্কিন নৌবাহিনী শেষ, তাহলে হরমুজে কাদের নৌবাহিনী এখন কন্ট্রোল করছে? এবং আরো মজার জিনিস দেখবেন যে হরমুজে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো,
ওইখানে ইরানিরা শুধুমাত্র চীনা, রাশিয়ান এবং বাংলাদেশি দেশে তেল এবং গ্যাসবাহী জাহাজকে অনুমোদন দিয়েছে। এখন ভারত বলতেছে বাংলাদেশি দিয়েছে, আমাদেরকে কেন দিলে না? দিচ্ছে না। তো ভারত যে ইরানের শত্রু রাষ্ট্র, এটা আমরা এখন তারা প্রকাশ্যে প্রকাশ চলে এসেছে, কারণ ইসরায়েল ইরানে হামলা করার আগের দিন মাত্র মোদি নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করে এসেছে। এবং আপনি দেখবেন যে ভারত গতকাল ইরানি 3টি ট্যাঙ্কার আটক করেছিল কয়েকদিন আগে, সেই 3টার বিনিময়ে তারা 2টি ভারতীয় এলএনজি ট্যাঙ্কারকে ইরানিরা ওইখান থেকে যাতায়াতের অনুমতি দিয়েছে। তার মানে এখন আর নেগোসিয়েশন নাই, এখন বিনিময়ে চলে এসছে। এবং আপনি জানেন যে ইটালি এবং ফ্রান্স ইরানের সাথে আলাদাভাবে যোগাযোগ করেছে, তারা বলছে যে আমরা ইউএস এর সাথে নাই বাবা, আমাদের তেলবাহী জাহাজগুলো হরমুজ দিয়ে যেন বিনা বাধায় যাতায়াত করতে পারে এই ব্যবস্থা করে। তার মানে কি, এখন কিন্তু ওই আগের জায়গা শেষ, এখন সম্মান এবং প্রতিরোধের জায়গায় চলে এসেছে, এবং ইরানিরা এখন কোনো বিনিময় ছাড়াও ওইখান দিয়ে কাউকে। ঠিক আছে, আপনি যে গত পরশুদিন যেটা বললেন যে পার ব্যারেল $2 করে, আপনার ঠিকই আছে, যাদের সাথে মানে খুব অল্প বাণিজ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ধন্যবাদ আপনাকে। হরমুজটা আসলে হচ্ছে টার্নিং পয়েন্ট এখানে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে লাহোর বিশ্ববিদ্যালয়ে যে শহীদ আয়াতুল্লাহ খামিনির একটা বক্তব্য এখানে ব্যানার করে ছাত্ররা লাগিয়েছে, সেটা বলা হয়েছে যে আমরা মজলুমের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে কখনোই ধর্ম বা মাযহাবের দিকে তাকাইনি, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নীতি। এবং এটা আমরা ফিলিস্তিনের দিকে তাকালে সহজেই দেখতে পাই যে এটা কি হয়েছে। এবং আপনি এই যেটা এখন সবচেয়ে বড়, এবং ইরানিরা যেটা বলে যে আমরা আল্লাহর ভালোবাসায় উন্মাদ, আমরা এই জন্যই জীবন দিতে চাই, যার ফলে এই জাতিকে আপনি কি করে ঠেকাবেন? এবং আরেকটা জিনিস দেখেন, এই যে ইঁদুরের মতো আচরণ কারা করছে? ইসরায়েলিরাই। এই যে ইরানি সকল নেতৃবৃন্দ, জনগণ সব রাস্তায় এবং প্রকাশ্যে, তারা কিন্তু প্রকাশ্যে, আর ইসরায়েলিরা হামলা হলে উৎসাহী করে ইঁদুরের মতো গর্তে ঢুকেছে। এবং আরো মজার জিনিস দেখবেন, গত কয়েকদিনের যে ইরানি হামলায় ইসরায়েলের কিন্তু সাইরেন ব্যবস্থাও বিধ্বস্ত। এখন আর তারা সাইরেনও শুনতে পাচ্ছে না ঠিক মতো, যার ফলে এখন তারা কি করবে তারা বুঝতে পারছে না। একদিকে তারা বলতেছে আত্মসমর্পণ করবো কিনা, যুদ্ধ থামাবো কিনা, যেমন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস, সে বলতেছে যে আমরা সর্বোচ্চ আক্রমণ চালাবো, গতকাল রাতেও বলেছে। এবং এই জন্য ওয়াল স্ট্রিট জার্নাল আবার প্রকাশ করেছে তাদের 2500 স্পেশাল মেরিন সেনা ইরানে যাত্রার জন্য। তাইলে মানে আপনি কি বুঝতে পারতেছেন ওদের বক্তব্য? ওদের বক্তব্যে সকালে একটা রাতে একটা, সকালে একটা রাতে একটা। কিন্তু নতুন রাহবার যেটা বলছেন যে প্রতিশোধ না নিয়ে আমরা আর কোনো থামাথামি। আরেকটা কথা খুব যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে যে এমন ভাবে হামলাটা আমরা শেষ করব যাতে ভবিষ্যতে ইসরায়েল মুসলিম কোন দেশে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না। আপনার যুদ্ধের কিন্তু আরো নতুন যেমন ইরাক সরকার জানিয়েছে যে সৌদি আরবের যে তেল স্থাপনাগুলোয় হামলার পেছনে ইউএইর সম্পৃক্ততা তারা পেয়েছে তাদের গবেষণা। তার মানে এগুলা কিন্তু দেখাই যাচ্ছে যে ফলস ফ্ল্যাগ। হ্যাঁ, তারপরে আপনি এই যে সৌদি আরব এবং বাহরাইনে ওই যে ফর্মুলা 1 ওই যে কার রেস প্রতিযোগিতা কিন্তু বাতিল হয়েছে। তো এগুলা কিন্তু এটা আগামী মাসে হওয়ার কথা ছিল। এবং ইরানিরা কিন্তু মধ্যপ্রাচ্যের সব মার্কিন ব্যাংকগুলোকে বলেছে ওইসব ব্যাংক থেকে যেন সাধারণ মানুষ 1 কিলোমিটার দূরে থাকে, কারণ তারা ওটা হামলা করবে। এবং আরো মজার ব্যাপার আপনি খেয়াল করবেন, উত্তর কোরিয়া কিন্তু একটা মজার তথ্য দিয়েছে যে আমরা যে নেতানিয়াহুকে যে ভাষণ দিতে দেখি, ওই দিন দেখলাম প্রথমবারের মতো, এটা এআই দিয়ে করা, এবং সেইখানে নেতানিয়াহুর হাতের 5 আঙ্গুলের পরিবর্তে 6 আঙ্গুল দেখা গেছে। এবং তাদের দাবি অনুযায়ী সেদিন নেতানিয়াহুর ভাই আরো 6 জন জেনারেল সহ ইরানি হামলায় নিহত হয়েছে। তার মানে এটা কিন্তু একটা নতুন এবং ইসরায়েলি আরেকটা তথ্য দেখা গেছে যে ইসরায়েলি বিমানগুলো সৌদি আরবের আকাশ হয়ে ইরাকের আকাশ হয়ে ইরানে হামলা করতেছে। তো এগুলা কিন্তু নতুন তথ্য আসতেছে। এবং ইউকের টাইফুন বিমান প্রথমবারের মতো বাহরাইন হয়ে হামলায় অংশ নিচ্ছে। এবং কোন একটি ফরাসি ঘাঁটিতেও ইরান হামলা চালিয়েছে কোন দেশের, সেখানে একজন ফ্রান্সের সৈন্য অফিসিয়ালি নিহত হয়েছে, এটাও কিন্তু আপনার নতুন। তারপরে ইটালি সরকারের পক্ষ থেকে আপনার ইটালির যে প্রধানমন্ত্রী উনি বলছেন যে আমরা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিব না, কারণ তারা তো তেল নিবে। আর 2 বলেছে যে এই শিশু হত্যার 175 বা 65 এই শিশু হত্যার দায় আমরা নিব না। হ্যাঁ, এবং গতকাল কিন্তু ইরানিরা আরো একটা মজার ব্যাপার, তুরস্কে যে মার্কিন ঘাঁটি ইনজারলিক ঘাঁটি সেখানে কিন্তু হামলা চালিয়েছে। তুরস্ক বলে সেখানে ছেড়ে দেওয়া হয়নি, কারণ তারা তুরস্কে হামলা করেনি, তারা বলেছে আমরা ঘাঁটিতে হামলা করেছি। এবং এই যুদ্ধের আরো একটা নতুন মোড় কিন্তু আপনি খেয়াল করবেন যে বুরকিনা ফাসো, আফ্রিকার বুরকিনা ফাসো কিন্তু গত মাসে ইব্রাহিম ট্রাওরে সে কিন্তু ইরানের সাথে চুক্তি করেছিল, সেখানে রাশিয়ান আর্মি আছে। আচ্ছা, বুরকিনা ফাসোতে কিন্তু ইব্রাহিম ট্রাওরের
সরকারের সাথে ইরানের সরকারের একটা চুক্তি হয়েছে, সেখানে রাশিয়ান সেনাবাহিনীর উপস্থিতি আছে। তো সেইখানে ইসলামিক দুষ্কৃতকারী গোষ্ঠী যারা মার্কিনীদের প্ররোচনায় চলে, সেরকম একটি বাহিনী হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। তারা বুরকিনা ফাসোর বেশ কয়েকটি সেনা পোস্টে হামলা করছে এবং কয়েকটা জায়গায় দখলের এবং হতাহতের খবর আমরা পেয়েছি। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আরেকটি দিকে চলে যাচ্ছে। এবং আরো আপনি খেয়াল রাখবেন যে ভারতের সেনাবাহিনীর, কালকে আমি দেখলাম লাইভ, ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল CS মান, তিনি অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ব্যুরো অফ ডিজাইনের, তিনি তার বক্তব্য বলছেন যদি ইসরায়েল ইরানে তার দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে পাকিস্তানের 3 দিক হতে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তার মানে তারা নিজেদের অবস্থান কিন্তু জানান দিয়ে দিচ্ছে ইসরায়েলের পক্ষে। এবং ভারত পূর্ব দিক হতে ভারতের সাথে আফগানিস্তানের তালেবানও থাকবে, আফগানিস্তানের ভারতের সাথে আফগানিস্তানের সরকারটাও থাকবে, এবং ইসরায়েল পন্থী ইরান, তাদের ভাষায় যদি ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে সেটা বাম দিক থেকে পাকিস্তান নিয়ন্ত্রণ করতে পারে। মানে এভাবে তারা বৃহত্তর ইসরায়েলের মতো অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে তিনি বলেন। এবং বাংলাদেশ নেপালের ব্যাপারেও তাদের পদক্ষেপ তখন তারা নিবে। তার মানে দেখেন, যুদ্ধ কিন্তু আমাদের দোরগোড়ায় চলে এসেছে। আমরা যেভাবে এটারে খুবই অতি বিপজ্জনক এলাকা হয়ে উঠছে, আমরা যদিও ছোট দেশ। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখবেন, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সৌদি আরবকে হুমকি দিয়ে বলেছেন যে তোমরা আমাদের কি ধরনের মিত্র, আমেরিকা ইসরায়েল যুদ্ধ করছে, তোমরা আমাদের পক্ষে দাঁড়াচ্ছ না। হ্যাঁ, তো তারা ভাবছিল যে গ্রাহামের এই হুমকির জবাবে আরব আমিরাতের একজন বিজনেস টাইকুন বা মাল্টি বিলিয়নার খালাফ আল হাত্তু, আমাদের বসুন্ধরা গ্রুপ বা এস আলমের মতো, তিনি বলেছেন যে আমাদের উপর কে যুদ্ধ চাপিয়ে দিয়েছে সে সম্পর্কে আমরা পূর্ণ সচেতন। তার মানে মিডল ইস্টের লোকদেরকে মানে ইসরায়েলিরা যেভাবে যে বোকা বানিয়ে ফেলবে ভাবছিল, সেটা কিন্তু আর হচ্ছে না। হ্যাঁ, তো এইরকম হলো অবস্থা আর কি। আচ্ছা আতিক ভাই, আমি যে সর্বশেষ কমেন্ট নিয়ে সর্বশেষ এই যুদ্ধের কোন পর্যায়ে রয়েছে আপনি 1 মিনিটে বলে আজকের অনুষ্ঠানটা শেষ করেন। ইরানের কিন্তু বার্ষিক যে সামরিক বাজেট মাত্র হলো $20 বিলিয়ন, আর এর বিনিময়ে ইরানের যারা প্রতিপক্ষ আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ এবং ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত, এদের বাজেট সব মিলিয়ে প্রায় $3 ট্রিলিয়ন। আর কোথায় $20 বিলিয়ন আর কোথায় $3 ট্রিলিয়ন। এইটা একটা। আর আরেকটা জিনিস, এই যে যুদ্ধে ইরানের যে সরকারের এখন সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের সরকার যে পেজেশন বা এদের খুব একটা ভ্যালু নেই। তার কারণ আপনি দেখেন যে এরা কিছুদিন সরকার চালাচ্ছে কিন্তু এরা কোনো দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি, উল্টো আরো বেড়ে গেছে। তার মানে তারা আসলে সরকার পরিচালনায় দক্ষ না। এটা দেখা গেছে যুদ্ধ শুরু হওয়ার কারণে ইরানে তো সব জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার কথা, পৃথিবীর অন্য দেশে যাওয়া হয়, কিন্তু ইরানে কি হয়েছে কালকে আমাকে জানলো কাতিক, একটা উদাহরণ দিই যে আলুর দাম শান্তিপূর্ণ অবস্থায় ছিল 70 তুমান পার কেজি, কিন্তু সেইটা এখন নেমে এসেছে 30 থেকে 40 তুমান। তার মানে পৃথিবী, এই যে আরব আমিরাত সহ ইসরায়েল, এই সব দেশে কিন্তু খাদ্যের হাহাকার লেগে গেছে। আমরা যে ইরানে আছি, আমার যে সোর্স তারা জানালো যে ইরানে কিন্তু কোনো খাদ্যের কোনো সমস্যা নেই। এটা হলো কথা। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন এই যুদ্ধটা কত মানে অক্টোপাসের মতো হাত পা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই হাত পা কিন্তু আমাদের দরজাও করা নাড়ছে। এখন থেকে ভারতীয় জেনারেলের বক্তব্য আমরা সেটা খুব ভীতিকর। এটা আমাদের সরকারের বোধগম্য হচ্ছে, দৃষ্টি দেওয়া উচিত। সুপ্রিয়, আমাদের অনুষ্ঠানটা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখেন না কেন লিখে পাঠান। আর মধ্যপ্রাচ্যে যে ভাই বোনেরা রয়েছে তারা সাবধানে থাকবে। প্রতিদিন আমরা অনুষ্ঠানে কথা বলি। আর আমাদের সরকার যেন যাদেরকে ধরা হয়েছে, সেটা দেখলাম যে 10 জনের মতো অন্যান্য কান্ট্রির মধ্যে বাংলাদেশে রয়েছেন, তাদের ব্যবস্থা দ্রুত যেন ব্যবস্থা, আমরা আশাবাদী যে খুব দ্রুত তারা করে ফেলেছেন অলরেডি, আমরা পাইনি নিউজ, তারপরেও অবশ্যই যেন সেই ব্যবস্থাটা করে। আর আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেভাবে কমেন্ট করছেন করবেন, আর কিছু যদি জানতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।